শুনতে পাচ্ছ তোমরা সবাই? চলো তো আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে যেহেতু রবিবার, তোমাদের একটি সপ্তাহে যা যা পড়ানো হয়, জুলজি, বোটানি বা ফিজিওলজি, তো সেখান থেকে আমরা যে টেস্ট নিই, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 30টি কোশ্চেনের আমরা সলিউশন করাই, তো তার ক্লাস আমরা শুরু করছি। আমরা স্পেশাল অর্গান হিসাবে ইনভার্টিব্রেটস থেকে জুলজি পোর্শন থেকে করেছিলাম, তো সেটাই হচ্ছে কি আমরা প্রথম জুলজিটা রেখেছি, তারপর বোটানি, তারপর ফিজিওলজি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা এখানে বলেছে যে সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে দুটি বিবৃতি দেওয়া হয়েছে। ওকে, ফ্লাজেলা এবং সিলিয়া সম্পর্কে নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে। তো তার মধ্যে কোনটা, আহ, দুটো বিবৃতির কি ঠিক, না দুটো বিবৃতি ভুল, নাকি কোনোটাই মানে ঠিক নয়? দেখো, এখানে বলেছে যে ফ্লাজেলা এবং সিলিয়া উভয়ই বেসাল বডি নামক সেন্টিওল সদৃশ্য গঠন থেকে উদ্ভূত হয়। এদের 9+2 মাইক্রোটিবিউল বিন্যাস থাকে। স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 বলেছে, দেখো, স্টেটমেন্ট 2 বলেছে যে সিলিয়া সাধারণত ফ্লাজেলার চেয়ে লম্বা হয় এবং গমনের জন্য স্বাধীনভাবে কাজ করে, তাই না? তো যারা যারা ক্লাস করছো সবাই তোমরা কিন্তু উত্তর বলবে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি মাত্র দুজন রেসপন্স করেছো, কিন্তু সবাই উত্তর বললে তবে গিয়ে আমি অ্যান্সার করবো আর কি, তাই না? সন্দীপন, মাসুম, আর অরিন্দম আর অনুশ্রী, এরাই মোটামুটি উত্তর করেছে। 13 জন ক্লাস জয়েন করেছো বাবা, সবাই বলো, যারা ক্লাস করছো সবাই বলো, তারপরে আমি উত্তর দেবো। দেখো, এখানে প্রথম কথা, উত্তর দেওয়ার আগে আমি একটু বলে দিচ্ছি। দেখো, সিলিয়া এবং ফ্লাজেলা দুটোই কিন্তু হচ্ছে কি, তোমরা জানো, 9+2 মাইক্রোটিবিউল প্যাটার্ন নিয়ে গঠিত হয়, তাই না? মাইক্রোটিবিউল প্যাটার্ন আমরা দেখতে পাই, এ বিষয়ে কোনো কারোর ডাউট নেই। এবারে মাইক্রোটিবিউল বিন্যাসযুক্ত হওয়ার কারণে বেসাল বডি থেকে উৎপত্তি লাভ করে এরা, তাই না? কোথা থেকে উৎপত্তি তৈরি হবে না, বেসাল বডি থেকে। এবং এটাও তোমরা জানো যে ফ্লাজেলা সিলিয়ার থেকে দীর্ঘ হয়। ফ্লাজেলাটা লার্জ হয়, সিলিয়াটা স্মল হয়, তাই তো? এবার সিলিয়া স্বাধীনভাবে তোমার নয়, বরং সম্পাদিতভাবে মানে একসাথে কাজ করে। এই ফ্লাজেলা যেমন হচ্ছে কি একাকি, মানে এক একটা করে কাজ করে, সিলিয়াগুলো কি করে না, ইউনাইটেড ভাবে কাজ করে, একসাথে সবগুলো একসাথে কাজ করে, ইউনাইটেডলি ফাংশন করে। তাহলে সেই সাপেক্ষে দেখি যদি আমরা, দেখো তাহলে এবারে অপশান দেখো তোমরা কি বলেছে। দেখো, অপশান এখানে বলেছে যে ফ্লাজেলা সিলিয়া উভয় বেসাল বডি নামক সেন্ট্রিওল সদৃশ গঠন থেকে উদ্ভূত 9+, এটা ঠিক আছে, বিবৃতি 1। বিবৃতি 2 বলে সিলিয়া সাধারণত ফ্লাজেলার থেকে লম্বা হয়, এটা কি ঠিক? সিলিয়াস ফ্লাজেলার থেকে লম্বা, তাহলে এবং স্বাধীনভাবে কাজ করে না, তাহলে এটা ভুল আছে। তাহলে দেখো, বিবৃতি 1 এবং উভয় ঠিক হবে না, বিবৃতি 1 ও 2 উভয় ভুল, এটাও হবে না। বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ঠিক আছে, মানে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ভুল আছে, এটাই ঠিক হবে। বুঝতে পারলে সবাই? সবাই কি বুঝতে পারলে? বুঝতে পারছো তো সবাই? একটু জানাও, উত্তর না করতে পারলেও সবাই জানাও যে বুঝতে পারলে কিনা। একদম উত্তরে যাবে অপশন সি এরটা। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখানে আমরা কিছুটা এক্সপ্লেনেশন করে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। দেখো, ফ্লাজেলা আর লঙ্গার দেন সিলিয়া, সিলিয়া ওয়ার্ক ইন এ কোঅর্ডিনেটেড মুভমেন্ট, নট ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমরা এক্সপ্লেনেশনটাও করে দিয়েছি, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 2 বলেছে যে এনলিডার প্যারাপোডিয়া সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। দুটো বিবৃতি দিয়েছে, কার না, এনলিডার প্যারাপোডিয়া। এগুলি পার্শ্বীয় সন্ধিবিহীন মাংসল উপাঙ্গ, যা মূলত পলিকিটা শ্রেণীতে পাওয়া যায়। এগুলি চলন এবং গ্যাসীয় বিনিময় উভয় ক্ষেত্রেই দ্বৈত ভূমিকা পালন করে।
দেখো তাহলে এই উত্তর দেওয়ার আগে দেখো, প্যারাপোডিয়া যেটা হচ্ছে কি তোমার পলিকিটা শ্রেণীর এনিলিটার আমরা জানি। পলি পলিকিটা এটা হচ্ছে তোমার এনিলিটা, তাই তো? এই বিষয়ে কোনো ডাউট নেই। উদাহরণ যদি আমরা দেখি তাহলে তোমরা নিশ্চয়ই জানো, যেমন নেরিস, নেপথিস, তাই না? নেরিস হচ্ছে কমন উদাহরণ। এবারে দেখো পার্শ্বীয় সন্ধিহীন মাংসল উপাঙ্গ, তাই না? এগুলি অত্যন্ত রক্তবাহ সমৃদ্ধ হওয়ার সাঁতার এবং হচ্ছে কি তোমার শ্বসন উভয় কাজে সাহায্য করে। মানে এরা প্যারাপোডিয়া হচ্ছে কি করছে তাহলে গ্যাসীয় বিনিময় মানে শ্বসন প্লাস হচ্ছে কি বললাম যে চলন, তাই তো? চলনেও সাহায্য করে। কিভাবে করে না, পার্শ্বীয় সন্ধিহীন মাংসল উপাঙ্গ রয়েছে যেহেতু, তো তার জন্য হচ্ছে কি এরা অত্যন্ত রক্তবাহ সমৃদ্ধ হয় সাঁতারে এবং গ্যাসীয় আদান প্রদান উভয় কাজটাই করে। তাহলে আমরা সেই সাপেক্ষে যদি দেখি তাহলে দেখো প্রথমে বলেছে যে দে আর ল্যাটারাল। আচ্ছা, এগুলি পার্শ্বীয় সন্ধিহীন মাংসল উপাঙ্গ যা মূলত পলিকিটা শ্রেণীতে পাওয়া যায়, তাই না? এটা ঠিক আছে। এগুলি চলন এবং গ্যাসীয় বিনিময় উভয় দ্বৈত ভূমিকা পালন করে, এটাও ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? অপশান সি, তাই না? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো তো সবাই? একটু জানাও তো তোমরা বুঝতে পারছো কি না, একটু জানাও তো। চলো তাহলে আপাতত বুঝতে পারছো সবাই। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলে যে দেখো যে তোমার মোলাস্কার টিনিডিয়ামের কাঠামোগত উপাদানগুলি মূল্যায়ন করো। ঠিক আছে, স্টেটমেন্ট দুটো রয়েছে, তো তার সাপেক্ষে আমাদেরকে উত্তর বলতে হবে। মোলাস্কার টিনিডিয়ামের কাঠামোগুলি সম্বন্ধে বলেছে। আচ্ছা আমি পড়ে দিচ্ছি। বিবৃতি 1 বলেছে টিনিডিয়াম একটি কেন্দ্রীয় অক্ষ এবং বেশ কয়েকটি চ্যাপ্টার রক্তবাহী ল্যামেলা নিয়ে গঠিত। এটি মূলত মেন্টেল গহ্বরে পাওয়া যায় এবং এটি শুধুমাত্র রেচনের কাজ করে। আচ্ছা, এবারে আমার উচিত তোমাদেরকে একটু বলে দেওয়া। দেখো এই যে টিনিডিয়াম না, টিনিডিয়াম এটা তোমরা জানো মোলাস্কা পর্বের চিরুনির মতন শ্বসন অঙ্গ, তাই তো? মোলাস্কা কার ক্ষেত্রে দেখা যাবে? মোলাস্কা কার মতন দেখতে হয় না, চিরুনির মতন দেখতে হয়, চিরুনির মতো। এবারে চিরুনির মতন হচ্ছে কি হওয়ার জন্য এটা বেসিক্যালি কি কাজ করে? শ্বসন অঙ্গ। এটা এটা হচ্ছে শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ। এবার এর রক্তবাহী ল্যামেলা নিয়ে গঠিত হয় আর প্রধান কাজ হচ্ছে কি শ্বসন এর কাজে ব্যবহৃত হয় এবং রেচনে নয়, রেচন করে না, এটা শ্বসন অঙ্গ। তাহলে এখানে বলেছে যে রেচনে কাজ করে, তাহলে নিশ্চয়ই এটা ভুল। রেচনে কাজ করে ভুল, তাই না? তাহলে হচ্ছে কি ওয়ানেরটা ঠিক আছে, টিনিডিয়াম একটি কেন্দ্রীয় অক্ষ থাকবে, বেশ কয়েকটা রক্তনালী নিয়ে গঠিত হবে। তাহলে আমরা উত্তর করব কি? অপশান বি এরটা করবো, তাই না? এটা আমরা বি এরটা করবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? ভালো লাগছে ক্লাস, তাই তো? কারোর চাপ লাগছে না তো? কারোর চাপ লাগছে না, তাই তো? চলো কোশ্চেন নম্বর 4 বলেছে দেখো যে এরাকিডদের বুক লাং সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা, তাই না? বলুন। হ্যাঁ আছে, আরো দুদিন মতন যাবে।
ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হুম, দেখো তাহলে কি বললাম, এটা হচ্ছে কি বেসিক্যালি অ্যারাকিড বলেছে না। তো অ্যারাকিডের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে তোমরা জানো বুগলাং মাকড়সা এবং বিচ্ছুতে পাওয়া যায়। বিচ্ছু মানে কাঁকড়া বিছা, তাই তো? কার কার দেখা যায়? এই যে মাকড়সা, আর হচ্ছে কি তোমার কাঁকড়া বিছা। দেখেছো কাঁকড়া বিছা? কাঁকড়া বিছা দেখেছো নিশ্চয়। হ্যাঁ একদম, স্করপিয়ন এবং স্পাইডার। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি না, এই বুগলাং। আর জলজ বুকগিল দেখা যাবে লিমুলাস থেকে হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে বুগলাং সম্বন্ধে বলেছে কোনটা মিথ্যা, এগুলি বইয়ের পাতার মতন সমান্তরাল বাইপূর্ণ, একদম ঠিক আছে, তাই তো? আচ্ছা, গ্যাস বিনিময়ে লেমেনার মধ্যে রক্ত সংবাহিত করে, একদম ঠিক আছে। এগুলি বিচ্ছু মানে এই যে স্করপিয়ন আর স্পাইডার্স, ঠিক আছে, মাকড়সার পাওয়া যায়, একদম ঠিক আছে। এগুলি পতঙ্গদের শ্বাসনালীর তন্ত্রের সাথে সমসংস্থ না, এরা ট্রাকিয়াল থেকে নয়, এরা হচ্ছে কি তোমার মূলত বুক গিল সাথে সমসংস্থ, ঠিক আছে? এরা কার সাথে? এই যে বুক গিল সাথে এরা সমসংস্থ। তাহলে উত্তরটা ডি হবে, তাই না? অপশন ডি হবে। যারা যারা ডি বলেছো একদম সঠিক উত্তর বলেছো। স্যার বুকগিল তো জলজদের থাকে, ওটা পতঙ্গদের কেন হবে? না না, জলজ থাকে, কিন্তু এখানে তো বলেনি যে তাদের থেকে থাকে, এদের থাকে। এখানে বলেছে বুকগিল থেকে পরিবর্তিত হয়ে উদ্ভূত হয়েছে, মানে বুকগিল থেকেই অরিজিনেটেড হয়েছে আর কি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, মিট করো। বলেছে যে কোশ্চেন নাম্বার 5 বলেছে যে, স্যার একটু ইন্টারাপ্ট করলাম, মানে এই লাংটা বুকগিল থেকে ইভলভ করে? হ্যাঁ বুকগিল থেকে তোমার হচ্ছে কি ইভলভ হচ্ছে। আচ্ছা আচ্ছা এবার দেখো, এবার বলেছে যে স্টেটমেন্ট 1 বলেছে এনিডা, এনিডা হচ্ছে কি তোমার নেফ্রিডিয়া উৎপত্তিগতভাবে অ্যাক্টোডার্মাল এবং নেফ্রিডিও 4 এর মাধ্যমে উন্মুক্ত হয়। আর স্টেটমেন্ট 2 বলেছে প্রোটোনেফ্রিডিয়া বা শিখাকোষে কোনো অভ্যন্তরীণ ছিদ্র বা নেফ্রোস্টম থাকে না, তাই না? তো আমাদেরকে অ্যান্সার বলতে হবে যে কোনটা হবে, তাই না? তো দেখো নেফ্রিডিয়া অ্যাক্টোডার্মাল রেচনাঙ্গ যা নেফ্রিডিও পোরের মাধ্যমে বাইরে, প্রোটোনেফ্রিডিয়াতে কোনো আছে, যেটা বলছিলাম নেফ্রিডিয়া অ্যাক্টোডার্মাল রেচনাঙ্গ যা নেফ্রিডিওর মাধ্যমে বাইরে খোলা, তাই না? তো সেই সাপেক্ষে আমরা এটা কিন্তু ঠিক বলতে পারি। আর প্রোটোনেফ্রিডিয়া যেটাকে আমরা শিখাকোষ বলছি, তাই না, এটা হচ্ছে বলেছে যে কোনো হচ্ছে এতে কোনো অভ্যন্তরীণ ছিদ্র বা নোটোস্টম থাকে না। দেখো অভ্যন্তরীণ নোটোস্টম থাকে না ঠিক, তাই না? মেটানেফ্রিডিয়াতে নোটোস্টম থাকে, তাই না? প্রোটোনেফ্রিডিয়াতে থাকে না, থাকে কোথায় না নেফ্রিডিয়া, তাতে কিন্তু হচ্ছে কি নেফ্রোস্টম থাকবে, নেফ্রোস্টম থাকবে, কিন্তু প্রোটোনেফ্রিডিয়াতে থাকে না, এটাও ঠিক আছে। তাহলে বোথ ওয়ান ঠিক কারেক্ট, মানে হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? দুটোই তো ঠিক আছে। তাহলে 5-এর এ বলছো কেন বাবা? তো ঠিক আছে, তো সি হবে তো। সৌমাল্য বা অনুশ্রী, এটা কিন্তু হচ্ছে কি নেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়াতে থাকে না, নেফ্রিডিয়াতে থাকে। নেফ্রোস্টোম স্যার প্রোটোনেফ্রিডিয়াতে থাকে না মেটানেফ্রিডিয়াতে থাকে? মেটানেফ্রিডিয়াতে থাকে, প্রোটোনেফ্রিডিয়াতে থাকে না। মেটানেফ্রিডিয়াতে স্যার অ্যানিলিডদের দেখতে পাওয়া যায়। একদম একদম, ওদের ক্ষেত্রে থাকবে, কিন্তু হচ্ছে যাদের ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া তাদের ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে? এটা কি বললাম, এটা মেটানেফ্রিডিয়াতে থাকে কিন্তু প্রোটোনেফ্রিডিয়াতে থাকে না। চল, এই যে লেখা আছে দেখো, এই যে বলেছে মেটানেফ্রিডিয়া হেবে নেফ্রোস্টম ইন্টারনাল ওপেনিং, while protonephridia found the platyhelminthes are ক্লোজ ইন্টারনাল, ভিতর থেকে বন্ধ থাকে, অভ্যন্তরীণভাবে বন্ধ থাকে, এটা খোলা থাকে না। এটা হচ্ছে আমরা মেটানেফ্রিডিয়া যাদের তাদের ক্ষেত্রে দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 6। আচ্ছা বলে যে বৈশিষ্ট্য অনুযায়ী রেচনাঙ্গ মিলিয়ে বিকল্পগুলো বেছে নাও। ফ্ল্যামসেল, প্ল্যাটিহেলমিনথিস, মেলপিজিয়ান টিবিউল, আর্থ্রোপোডস ইনসেক্টা, গ্রিন গ্ল্যান্ড ক্রাস্টেসিয়া, তাই না? আমাদেরকে বৈশিষ্ট্যর সাপেক্ষে মিল করাতে হবে, ওকে? তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে সবগুলোই কারেক্ট আছে, তাই না? অল 1 2 3 আর কারেক্ট। তার কারণ ফ্ল্যামসেল প্লাটিহেলমিনথিসেই দেখা যায়,
মেলপিজিয়ান টিবিউল আর্থ্রোপোডসের ক্ষেত্রে দেখা যাবে, বিশেষ করে ইনসেক্টা, গ্রিন গ্ল্যান্ড ক্রাস্টেসিয়া, তাই না? তাহলে তিনটেই কিন্তু ঠিক বলে অপশান সি আমরা উত্তর করব, তাই না? চলো কোশ্চেন নাম্বার 7, আরশোলার মেলপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? আরশোলার যে মেলপিজিয়ান নালিকা সেটা আমরা কোথায় দেখতে পাই? দেখো এটা বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই, আরশোলার মেসেন্টেরন এবং ইলিয়ামের সংযোগস্থল, তাই না? মেসেন্টেরন এবং ইলিয়ামের সংযোগস্থল। তো এটা একদম মিডগার্ড এবং হাইনগার্ড, তাহলে মিডগার্ড এবং হাইনগার্ড আছে অপশান বি। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু শুনে নাও। এই যে মেলপিজিয়ান নালিকা, এটা আরশোলার মেসেন্টেরন প্লাস হচ্ছে কি বললাম, ইলিয়াম। তো এখানে এই জাংশনে অবস্থান করছে, এবং এখানে তোমরা জানো যে প্রায় 100 থেকে 150টা ইয়েলোইস কালারের, তাই না, হলুদ বর্ণের সরু মেলপিজিয়ান নালিকাগুলো থাকে, তাই না? ইয়েলো কালার, তাই না? কি থাকবে তোমার, এই ইগুলো থাকবে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেসেন্টেরন মানে এটা হচ্ছে মিডগার্ড, এটা হচ্ছে তোমার মিডগার্ড। আর ইলিয়ামটা কার পার্ট তোমরা জানো, হচ্ছে কি হাইনগার্ডের পার্ট, হাইনগার্ড। তাহলে এই জন্য আমরা উত্তর করলাম কি এখানে অপশান বি এরটা, তাই না, মধ্যতন্ত্র এবং প্রস্থানতন্ত্রের সংযোগস্থলে। চলো, গ্রিন গ্ল্যান্ডস প্রাইমারিলি ফাউন্ড ইন ডেস, গ্রিন গ্ল্যান্ড কোথায় দেখা যাবে? গ্রিন গ্ল্যান্ড বা এন্টেরারি গ্রন্থি প্রধানত প্রধান কোন কাজ করে, তাই না, গ্রিন গ্ল্যান্ডস। তো এটা বেসিক্যালি যদি আমরা দেখি একদম, তাহলে অসমো রেগুলেশন এবং নাইট্রোজেন ওয়েস্টগুলোকে রিমুভ করে, তাই না? একদম অপশান এ ইজ দ্য রাইট আনসার, অপশান এ ইজ দ্য রাইট আনসার। আজকে কোশ্চেন সব ঠিক আছে তো নাকি? দেখো এরা মূলত তোমরা জানো যারা ক্রাস্টেসিয়ান যেমন চিংড়ি, এদের অ্যান্টেনারি বা গ্রিন গ্ল্যান্ড থাকে। এটা মূলত এদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে দূর করে দেহের জলের ভারসাম্য রক্ষা করে, যেটাকে আমরা কি বলি গো, অসমো রেগুলেশন, তাই না? তো দেখো উত্তরে যাবে অপশান এ। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট সিলিয়া ইজ ট্রু? সিলিয়ার সম্বন্ধে কোনটা ট্রু? ডাইনিন বাহু দ্বারা এটিপি হাইড্রোলাইসিস ব্যবহার করে সিলিয়া স্পন্দন ঘটে। সিলিয়া শুধুমাত্র এককোষী জীবে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এই যে অপশানটা রয়েছে, এই অপশানটা হচ্ছে কি ঠিক আছে, কারণ কেন, ডাইনিন তোমরা জানো, এই যে ডাইনিন এটা হচ্ছে তোমরা জানো যে এটিপিএইচ ডাইনিন এটিপিএইচ বাহুর সাহায্যে এটিপি ভেঙে সঞ্চিত শক্তিকে সিলিয়া চালিত হয়। তাহলে এটা আমরা একদম সঠিক হিসাবে করব। এবারে সিলিয়া শুধু কি মানে এককোষী প্রাণীতে দেখা যাবে? দেখো সিলিয়া এককোষী জীব ছাড়াও বহুকোষী জীবেও দেখা যায়, যেমন আমাদের মানুষের ক্ষেত্রেই শ্বাসনালী, ফেলোপিয়ান নালী, ওখানেও তো সিলিয়া থাকে, তাই না? দেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা 2 এরটা বাদ দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে আমরা অনলি 1 এখানে অ্যান্সার করে আসবো পরীক্ষাতে, তাই না? আমরা কি করে আসবো, অপশান 1 করে আসবো। আমি আবার তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমাদের কোশ্চেন ঠিক আছে তো? আজকে কোশ্চেন ঠিক আছে? সবাই বলো ঠিক আছে? ওকে, পরেরটাই যায়, হ্যাঁ পরের কোশ্চেনে যাই। চলো কোশ্চেন নাম্বার 10 বলেছে, দেখো শিখাকোষ যেটা সোলেনোসাইট একগুচ্ছ ফ্লাজেলা থাকে, যা স্পন্দিত হয়ে তরলকে কোথায় ঠেলে দেয়? ফ্লেম সেল containing a bunch of flagella which beat to drive fluid into dash, তাই না? সিলম, রেচনালিকা, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নাকি রক্তবাহ? ওকে, দেখো শিখাকোষের অভ্যন্তরীণ ফ্লাজেলার স্পন্দন একটি চাপের পার্থক্য তৈরি করে, যা কলাস্থানিক তরলকে রেচনালিকায় ঠেলে দেয়। এটা আমরা সবাই পড়েছি,
তো দেখো এখানে মেনলি শিখা কোষের ফ্লাজেলা থেকে উৎস্পন্দিত হয়ে তরলকে কোথায় ঠেলে দেয়, এটাই তোমার কোশ্চেন। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, রেচন নালিকা, তাই না, বা গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি, সরি তোমার হচ্ছে কি রেচন নালিকা বা এক্সক্রেটরি মানে এক্সক্রেটরি ডাক্টে, তাই না, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কেন না, এই যে আমরা সবাই জানি যে এটা মূলত হচ্ছে কি কি করে শিখাকোষ কি কাজ, এটা হচ্ছে কি এক্সক্রেটরি অর্গান, তাই তো। তো সেই জন্য আমরা এটা প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে দেখতে পাই। তো উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, আমাদের জুলজির কাজ শেষ, এবারে বটানিতে শুরু করবো আমরা। ক্রোমোজোম এবং সেল ডিভিশনে কিছুটা পড়ানো হয়েছিল। তো চলো এখানে আমরা শুরু করছি প্রথমে কোশ্চেন দিয়ে। কোশ্চেন নাম্বার 11 বলেছে যে দেখো নিউক্লিওজোম গঠন সম্পর্কে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে। এ টিপিক্যাল নিউক্লিওজোম কন্টেইনস 200 বেস পেয়ার অফ ডিএনএ হেলিক্স রেপড অ্যারাউন্ড দ্য হিস্টোন অক্টামার H2, H2b, H3, H4। অর্থাৎ বলছে একটি সাধারণ নিউক্লিওজোমে 200 বেস পেয়ার ডিএনএ থাকে যা হিস্টোন অক্টামারের H2, H2b, H3, H4 চারপাশে মোড়া থাকে। হিস্টোন প্রোটিন গ্লুটামেট এবং অ্যাসপারটেটের মতন আম্লিক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, তাই না। আচ্ছা দেখো নিউক্লিওজোম ইউনিটে প্রায় 200 প্রায় যদি আমরা ধরি প্রায় 200 হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে সরি 200 হচ্ছে বেস পেয়ার ডিএনএ হিস্টোন অক্টামারকে পেঁচিয়ে থাকে। কিন্তু দেখো এই যে হিস্টোন তোমার প্রোটিন সেটা ক্ষারীয় প্রোটিন, তাই না। তো সেখানে ক্ষারীয় প্রোটিন হওয়ার জন্য লাইসিন এবং আর্জিনিন সমৃদ্ধ। তো তারা হচ্ছে কি আম্লিক অ্যামাইনো অ্যাসিড নয়, তারা হচ্ছে কি তোমার ক্ষারীয়। কিন্তু দেখো এখানে গ্লুটামেট এবং অ্যাসপারটেটকে বলেছে আম্লিক, তাহলে এটা একদম ভুল কথা। তাহলে ওয়ানেরটা ঠিক হবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। স্যার বলছি নিউক্লিওজোমে অ্যাকচুয়ালি ডিএনএটা কত বেস পেয়ার, একটা জায়গায় এক রকম লেখা থাকে স্যার। এটা 140 লেখা থাকে, কোথাও 200 লেখা থাকে, কোথাও এরকম লেখা থাকে। তোমরা 200টাই মানে অ্যাপ্রক্স 200টাই করবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এই মানে এই যে এই হিস্টোন মানে হিস্টোন প্রোটিন, এখানে তো আমরা পড়েছি যে এখানে লাইসিন একটা মিন থাকে, আর এখানে কি গ্লুটামেট অ্যাসপারটেট এই ধরনের অ্যামাইনো অ্যাসিড এখানে থাকে? না, এগুলো থাকবে না। হিস্টোনে হচ্ছে কি তোমার থাকবে কি লাইসিন এবং আর্জিনিন। কি থাকবে? লাইসিন আর হচ্ছে তোমার আর্জিনিন। চলো দেখো কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্যাকাইটিন স্টেজ অফ মিওসিস 1? মিওসিস 1-এর প্যাকাইটিনের দশা তাৎপর্য কি? তোমরা সবাই জানো এটা মূলত হচ্ছে কি তোমার কি কাজ করে, এই যে তোমার অপশন বি, ক্রসিং ওভার অ্যান্ড রিকম্বিনেশন ভায়া রিকম্বিনেজ এনজাইম, তাই না। রিকম্বিনেজ এনজাইমের মাধ্যমে ক্রসিং ওভার এবং পুনঃসংযুক্তি ঘটায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 13 বলেছে যে মাইটোটিক অ্যানাফেজে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে, তাই না। অ্যানাফেজে আমরা কি দেখতে পাই না, অ্যানাফেজে যেটা আমরা দেখতে পাই, দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং সিস্টার ক্রোমাটিডগুলো পৃথক হয়, একদম ঠিক। সমসমস্ত ক্রোমোজোমগুলি বিপরীত দিকে মেরুতে যায় না, এটা কিন্তু বাবা ঠিক নয়, এটা আমরা মেনে নিতে পারলাম না। তার কারণ হচ্ছে কি মাইটোটিক বলেছে না, এটা হচ্ছে তোমার মিওসিস 1-এ হয়, মিওসিস 1-এ ঘটে, কিন্তু মাইটোটিক অ্যানাফেজে ঘটবে না, তাই না। এবার মিওসিস 1-এর হচ্ছে অ্যানাফেজ 1-এ ঘটবে, ঠিক আছে, অ্যানাফেজ 1-এ ঘটবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি আমরা মাইটোটিক অ্যানাফেজে দেখতে পাবো না। মাইটোটিক অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 14, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি কি? দেখো ইউক্যারিওটিকের ক্রোমোজোম যদি তোমার ইউক্যারিওটিক ক্রোমোজোম যদি দেখি আমরা, তাহলে সেখানে মূলত তোমরা জানো ডিএনএ থাকবে, হিস্টোন থাকবে, নন হিস্টোন থাকবে, আরএনএ থাকবে, তাই না। তাহলে ডিএনএ, আরএনএ, হিস্টোনস অ্যান্ড নন হিস্টোন প্রোটিনস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে সবার? কোশ্চেন নাম্বার 15, আচ্ছা বলেছে দেখো মাইটোটিক জেনেটিক স্থায়িত্ব বজায় রাখে এবং অঙ্গজ বৃদ্ধির জন্য অপরিহার্য, তাই না। তো দেখো মাইটোসিস জেনেটিক স্থায়িত্ব বজায় রাখে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারলাম না, এটা মিওসিস হতো, তাই না। মিওসিস যেহেতু হ্রাস বিভাজন,
তাহলে এটা কিন্তু ওয়ানেরটা ভুল আছে। মিওসিসের ফলে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করে, যার প্রতিটি জনিত্রী কোষের সাথে জিনগতভাবে অভিন্ন। একদম, কারণ এটা হচ্ছে জনিত্রী যদি 2n হয় তাহলে এটা n হয়। তো সেই জন্য আমরা বলতে পারি এখানে স্টেটমেন্ট ওয়ানেরটা ভুল, তাই তো? তাই না? স্টেটমেন্ট দাঁড়া মাইটোসিস জেনেটিক স্থায়িত্ব বজায় রাখে। স্যার এটা প্রথমটা ঠিক হবে স্যার, অঙ্গজ বৃদ্ধির জন্য অপরিহার্য বলেছে। দাঁড়া বলেছে যে, আমি ইংলিশটা পড়ি না। মাইটোসিস মেনটেন জেনেটিক স্টেবিলিটি অ্যান্ড ইজ এসেন্সিয়াল ফর ভেজিটেটিভ গ্রোথ। দেখো, মাইটোসিস জিনগতভাবে অভিন্ন কোষ তৈরি করে, এটা ঠিক, অভিন্ন কোষ তৈরি করে, তো অঙ্গজ বৃদ্ধির জন্য জরুরি, এটা কোনো দ্বিধা নেই। কিন্তু মাইটোসিস জেনেটিক্যালি, এখানে বলেছে না যে জেনেটিক স্টেবিলিটি, মাইটোসিস ইল্ড জেনেটিক্যালি আইডেন্টিক্যাল সেল, ঠিক আছে। ও আচ্ছা, সেই হিসাবে অঙ্গজ না, ঠিক আছে। জেনেটিক স্টেবিলিটি না হলেও সেটাও তো স্যার। না, এটা এই সাপেক্ষে বলেছে, যেহেতু মাইটোসিসে আমরা যে যে সেলটা পাই না, তার জেনেটিক হচ্ছে কি, তোমার কম্পোনেন্ট হচ্ছে মাতৃকোষে তো সমান থাকে। এটা হচ্ছে কি আমরা ঠিক করবো, তাই না? আমি হচ্ছে কি তোমার ওইভাবে ভেবেছি, ওই যে ধ্রুবক রাখে, কনস্ট্যান্ট নাম্বার হচ্ছে তোমার ক্রোমোজোম রাখে, কিন্তু এটা আলাদা বলেছে। এটা হচ্ছে কি বলেছে যে প্যারেন্ট সেলের এবং ডটার সেলে জেনেটিক ম্যাটেরিয়াল সেম থাকে, নো চেঞ্জ। সেই সাপেক্ষে বলেছে স্টেবিলিটি। তো সেই সাপেক্ষে ধরলে কিন্তু অপশান বিবৃতি 1টা ঠিক আছে। আচ্ছা, মিওসিসের ফলে 4টি অপত্য কোষ তৈরি করে, একদম ঠিক, যার প্রতিটি জনিত্রী কোষের সাথে জিনগতভাবে অভিন্ন, তাই না? প্রতিটি জনিত্রী কোষের সাথে জিনগতভাবে অভিন্ন। আচ্ছা, মিওসিস জেনেটিক ভেরিয়েশন থ্রু দ্য ক্রসিং ওভার, এটা আমরা সবাই জানি, এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো সেখানে ডটার সেল আর নট আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্ট, তাই না? এটা কোনোভাবেই ঠিক হবে না স্যার, কারণ এটা 2n থেকে n হয়ে যায়। না, এখানে দেখো, এখানে আমি কি বলছি শোনো, এখানে হচ্ছে কি, যেহেতু হ্যাঁ এটা ইনকারেক্ট হয়ে যাবে, তাহলে এটা ভুল আছে। তাহলে 1এরটা ঠিক, 2এরটা ভুল, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান এরটাই হবে, মানে অপশান এরটাই হবে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 16, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে থাকে তাকে আমরা কি বলবো? তো তাকে আমরা সবাই জানি যে সেটাকে আমরা টেলোসেন্ট্রিক বলবো, তাই না? টেলোসেন্ট্রিক, যেটাকে আই আকৃতির মতন দেখা যায়, তাই না? চলো, কোশ্চেন নাম্বার 17, প্রোফেজ 1-এ কোন উপদশায় সাইনোটোমিনাল কমপ্লেক্স দ্রবীভূত হয়, তাই না? কমপ্লেক্স ডিজলভ হয়ে যায়। তো তোমরা নিশ্চয়ই জানো, ডিপ্লোটিন উপদশায় সাইনোটোমিনাল কমপ্লেক্সের বিলুপ্তি ঘটে, যার ফলে হচ্ছে ক্রসিং ওভারের স্থানগুলি এক্স আকৃতির কাইজামা দৃশ্যমান হয়। তাহলে ডিপ্লোটিন ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স অ্যাপিয়ার করে তো জাইগোটিনে, ল্যাপটোটিন পরে জাইগোটিনে তৈরি হবে, একদম, তাই না? আর মানে জাইগোটিনে অ্যাপিয়ার করে আর ডিপ্লোটিনে ডিসঅ্যাপিয়ার করে, তাই তো? তাই তো বলছি। হুম। দেখো, কোশ্চেন নাম্বার 18 বলেছে, কোন হিস্টোন প্রোটিন নিউক্লিওজম কোর কোনার অংশ নয়? তাহলে এটা তো তোমরা সবাই বলতে পারবে H1, তাই না? কারণ বাকিগুলো হচ্ছে হিস্টোন অক্টামার তৈরি করবে। চলো, কোশ্চেন নাম্বার 19, মিওসিসের নিচের কোনটির জন্য প্রয়োজনীয়? মিওসিস নিচের কোনটির জন্য প্রয়োজনীয়? তাহলে মিওসিসের জন্য আমরা যেটা দেখতে পাই, যৌন জননের ক্ষেত্রে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, একদম অপশান এটার জন্য প্রয়োজন হবে। চলো, কোশ্চেন নাম্বার 20, আচ্ছা, কাইনেটোকোর আর প্রোটিনিসিয়াস স্ট্রাকচার দ্যাট সার্ভ এজ অ্যাটাচমেন্ট সাইটস ফর ডেস। কাইনেটোকোর হলো প্রোটিনযুক্ত গঠন যা কোনটির সংযোগস্থল হিসাবে কাজ করে, তাই না? তাহলে কাইনেটোকোর তোমরা নিশ্চয়ই জানো যে এটা স্পিন্ডিল ফাইবার বা মাইক্রোটিউবুল অ্যাটাচমেন্টে সাহায্য করে, তাই না? একদম, অপশান হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 21, যেটা হিউম্যান ফিজিওলজি থেকে ছিল আমাদের, বায়োফিজিক্যাল প্রিন্সিপাল। তো ফার্স্ট বলেছে, অভিশ্রবণ এবং ব্যাপন সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। অভিশ্রবণের জন্য একটি অর্ধবর্ধা প্রয়োজন, যার ব্যাপনের জন্য নয়, ঠিক আছে। ব্যাপন সর্বদা একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া যা ঘনত্বের অতিমাত্রা দ্বারা পরিচালিত হয়, তাই না? তাহলে দুটোই ঠিক আছে বাবা। তাহলে দুটোই ঠিক থাকলে কি হবে গো? অপশান বি হবে, সরি, অপশান সি হবে, তাই না? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 22 বলেছে যে, আলট্রাফিল্ট্রেশন ইন দ্য হিউম্যান কিডনি ইজ ড্রাইভেন বাই, তাই না? আলট্রাফিল্ট্রেশন কার দ্বারা ড্রাইভেন হয়?
দেখো প্লাজমা প্রোটিনের অভিস্রবণ, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক চাপ নাকি গ্লুকোজের সক্রিয় পরিবহন, তাহলে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক চাপ হবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার। তোমরা নিশ্চয়ই জানো এই হাইড্রোস্ট্যাটিক যে চাপটা তৈরি হয় ওটা তোমাদেরকে বলেছিলাম কত গো, অ্যাপ্রক্স 55 mmHg, তাই তো? মনে আছে? তাহলে 55 mmHg এতটা পরিমাণ চাপ কিন্তু সৃষ্টি করে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 23। আচ্ছা, বলেছে যে ডায়ালাইসিস হলো পার্চমেন্ট পর্দা ব্যবহার করে কলয়েড থেকে ক্রিস্টালয়েডগুলোকে পৃথক করার প্রক্রিয়া। ডায়ালাইসিসে পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র জলের অণু যেতে পারে, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি উত্তর, তাহলে স্টেটমেন্ট 1-এরটা ঠিক আছে, কিন্তু স্টেটমেন্ট 2-এরটা ভুল আছে। কেন না? এই যে স্টেটমেন্ট 2 বলেছে, তোমরা নিশ্চয়ই জানো যে ডায়ালাইসিস প্রক্রিয়ায় কলয়েড যেমন প্রোটিন থেকে ক্রিস্টালয়েড যেমন ইউরিয়া বা লবণকে অর্ধভেদ্য পর্দার সাহায্যে পৃথক করা হয়। এবারে পর্দার মধ্য দিয়ে জল এবং ক্রিস্টালের উভয়ই অতিক্রম করতে পারে, শুধুমাত্র লার্জ মলিকুলগুলো যেতে পারে না, তাই না? তাহলে সেক্ষেত্রে বলেছে ডায়ালাইসিসে পর্দার মধ্যে শুধুমাত্র জল যেতে পারে না, তার সাথেও হচ্ছে ক্রিস্টালের উভয়ই কিন্তু যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরটা কিন্তু উত্তর করব কি অপশান এ। চলো কোশ্চেন নাম্বার 24 বলেছে দেখো অধিশোষণ বা অ্যাডজর্পশন হলো একটি পৃষ্ঠীয় ঘটনা যেখানে অণুগুলি কঠিনের দেহের মধ্যে সমানভাবে বিস্তৃত থাকে। অণুগুলি শুধুমাত্র কঠিন বা তরলের পৃষ্ঠতলে জমা হয় নাকি শূন্যস্থান তৈরির জন্য শক্তি শোষিত হয়, অভিকর্ষের কারণে বড় কণাগুলি থিতিয়ে পড়ে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি, অণুগুলি শুধুমাত্র কঠিন বা তরলের পৃষ্ঠতলে জমা হয়। চলো কোশ্চেন নাম্বার 25, লায়োফিলিক কলয়েডের বৈশিষ্ট্য কি, তাই না? লায়োফিলিক, তো এখানে দ্রাবক আকর্ষী যেটা বলেছে লায়োফিলিক, তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে উত্তর হবে কি অপশান বি, একদম। ইট ইজ রিভার্সিবল ইন নেচার। কেন না? তার কারণ হচ্ছে কি দেখো, এই যে এটি হচ্ছে কি তোমার প্রকৃত উহুমুখী, রিভার্সিবল। যে কারণ হিসাবে বললাম কি যে লায়োফিলিক মানে যারা দ্রাবক আকর্ষী কলয়েডগুলো অত্যন্ত সুস্থির এবং প্রকৃতিতে উহুমুখী হয়, দ্রাবক বা বিস্তার মাধ্যম বাষ্পীভূত হলেও পুনরায় মাধ্যম যোগ করলে এরা সহজে কলয়েডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 26, মানবদেহে কলয়েডের শারীরবৃত্তীয় গুরুত্ব হলো ড্যাশ। আমাদের শরীরে যে কলয়েডগুলো থাকে তারা কি শারীরবৃত্তীয়ভাবে কি কাজ করে? তোমরা জানো যে প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে কি তোমার আচ্ছা, এরা কি কাজ করে? এরা হচ্ছে কি তোমরা জানো যে প্লাজমা প্রোটিন একদম অসমোটিক হচ্ছে কি বা অনকোটিক প্রেসার চাপ প্রয়োগ করে রক্তবাহে জলের পরিমাণ বজায় রাখে। পাশাপাশি কোষে প্রোটোপ্লাজম একটি জটিল কলোয়েডীয় সোল জেল সিস্টেম যা সমস্ত জীবন প্রক্রিয়াতাত্ত্বিক বিক্রিয়ার ভিত্তি হিসাবে কাজ করে। তাহলে উত্তর কি হবে গো? এখানে কি হবে? সি এরটা হবে, দুটোই ঠিক আছে। চলো এবার বলছে দেখো ক্ষুদ্রান্ত্রের শ্বসন অ্যাবজর্পশন অধিশোষণ থেকে আলাদা, কারণ কেন? ক্ষুদ্রান্তের শ্বসনটা অ্যাবজর্পশন থেকে আলাদা কেন? তাহলে এটা আলাদা হওয়ার কারণ হচ্ছে কি আমরা দেখছি যে শ্বসন একটি বাল্ক ঘটনা যা সম্পূর্ণ ভরের সাথে জড়িত, এটাই হবে, তাই না? এটাই হবে একদম। পরিপাকতন্ত্রের খাদ্য উপাদানের শ্বসন অ্যাবজর্পশন হচ্ছে কি একটি বাল্ক বা সমগ্র ভরের সাথে সম্পর্কিত ঘটনা যেখানে পুষ্টিজ কোষের অভ্যন্তরে ও রক্তে প্রবেশ করে। চলো কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28, সল এবং জেল আর টাইপ অফ কলয়েডস বেসড অন ড্যাশ। তোমাদেরকে বলেছিলাম পড়ানোর সময় যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তো সেটা আমি দিয়েছি ইচ্ছা করে। তো সলের ক্ষেত্রে তোমরা জানো বিস্তৃত কঠিন দশা আর বিস্তার মাধ্যম তরল, আর জেল হচ্ছে কি ক্ষেত্রে বিস্তৃত দশা তরল, তাই না? তাহলে সেই সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান বি, ফিজিক্যাল স্টেট অফ ডিসপার্সড ফেজ অ্যান্ড ডিসপারশন মিডিয়াম, তাই না? অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 29, রক্ত একটি কলোয়েডাল দ্রবণের উদাহরণ। রক্তে প্লাজমা প্রোটিন বিস্তার মাধ্যম হিসাবে কাজ করে, তাই না? তাহলে উত্তর কি হবে এখানে? একদম স্টেটমেন্ট 1-এরটা কারেক্ট, স্টেটমেন্ট 2-এরটা হচ্ছে কি ইনকারেক্ট, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশান এ। চলো কোশ্চেন নাম্বার 30, লাস্ট কোশ্চেন আজকে ক্লাসে, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে যে ব্যাপনের হার কিসের সাথে বৃদ্ধি পায়? ডিফিউশন রেট ইনক্রিজ উইথ দিস। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? তাহলে ব্যাপনের হার কিসের সাথে বৃদ্ধি পায়? তোমরা আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম টেম্পারেচার বাড়ালে ব্যাপনের হারটা বাড়বে, তাহলে ইনক্রিজ টেম্পারেচার, তাই তো? তাহলে গতীয়
তত্ত্ব অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলি গতিশক্তি বৃদ্ধি পাবে, ফলে তারা ডিফিউশন রেটটাকে বাড়াবে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। চলো তাহলে আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো বলো, মানে আজকে কোশ্চেনগুলো কেমন ছিল স্যার বলো। এর আগের কোশ্চেনটা একবার একটু বলে দিন না, মানে ওই রক্তের প্লাজমা প্রোটিনটা বিস্তার মাধ্যম হিসেবে কাজ করে, ওটা ভুল হলো কেন? দেখো তাহলে এই যে কোশ্চেন নাম্বার 2 এরটা বলেছে যে রক্ত একটি কলোয়েডাল দ্রবণ, এটা আমরা সবাই জানি। তো এতে জলীয় প্লাজমা তরল হলো বিস্তার মাধ্যম, আর প্লাজমা প্রোটিন হচ্ছে কি, আর রক্তকণিকাগুলো হচ্ছে বিস্তৃত দশা, তাই তো? তো সেক্ষেত্রে এখানে বলেছে রক্ত কলোয়েড দ্রবণ, একদম ঠিক। রক্তে হ্যাঁ, প্লাজমা ঠিক প্রোটিন আছে। বিস্তার মাধ্যম হিসাবে কাজ করে না তো? বিস্তার মাধ্যম হিসাবে কাকে বললাম? তরল প্লাজমাটা কাজ করে, তাই না? প্লাজমাটা বিস্তার মাধ্যম হিসাবে কাজ করে। আর এই রক্তে যে প্লাজমা যেটা, সেটা হচ্ছে কি তোমার বিস্তৃত দশা হিসাবে কাজ করে, আচ্ছা আচ্ছা, বিস্তৃত দশা হবে, হ্যাঁ। বিস্তৃত দশা হিসাবে কাজ করে, কেন উল্টো বলা আছে, এই জন্য ভুল হবে। আচ্ছা ঠিক আছে, করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তো তোমাদের, ঠিক আছে সবার, ওকে, তাহলে এতটাই থাকলো।